দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে আমি স্বর্ণালী। এবং আপনারা জানেন যে ভোটের ঢাকে তো কাঠি পড়ে গেছে, চারিদিকে জমজমাট চলছে প্রচার, দায়িত্ব অনেক বেশি রয়েছে। কিন্তু এবারের বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, এবারে বঙ্গ বিজেপি কতটা নিশ্চিত? সাময়িক একটা ট্রেলার বলা হচ্ছে যে ব্রিগেডে দেখতে পাওয়া গেছে। শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে নয়, একই সঙ্গে আম বাঙালি বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পেইন হোক বা ব্রিগেড হোক, সেখানেও প্রচুর এরকম মানুষ দেখতে পাওয়া গেছে যারা বিজেপির পতাকা ধরে নেই কিন্তু দেখতে এসছেন, সঙ্গে রয়েছেন। এবং এবারের যে স্লোগান, পরিবর্তন চাই এবং যাতে বিজেপি সরকার আসে তার জন্য, এই পরিবর্তনের অন্যতম কাণ্ডারি যিনি বিগত কয়েক বছর ধরে এক রকমের নিরলসভাবে রাজ্য বিজেপিকে তুলে ধরার চেষ্টা করছেন, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। নমস্কার। সুকান্ত দা, ভোটের সব লিস্ট তো প্রকাশ চলে আসছে এবং কম্পিটিশন রয়েছে, অনেক জায়গাতে হাড্ডাহাড্ডি লড়াই, অনেক জায়গাতে অ্যাডভান্টেজ, কিছু জায়গা কঠিন। কিন্তু সুকান্ত মজুমদারের দায়িত্ব কতটা? দেখুন, রাজ্য সভাপতি হিসেবে প্রায় দীর্ঘ 4 বছর কাজ করার সুযোগ পার্টি আমাকে দিয়েছে। এখনো পার্টি আমাকে পরিবর্তন যে যাত্রা হলো, সেই যাত্রায় বিভিন্ন জায়গায় 5টি জোনে 5টি বিভাগে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সেখানে গেছি। আমাকে পার্টি আগামী দিনেও বলেছে, যখন প্রচার আমরা ফুল ফ্লেজে শুরু করব, এখন তো প্রার্থী ঘোষণা শুরু শেষের দিকে আর কি, একদমই বা শেষ হয়ে গেছে বলা ভালো, আর সামান্য কয়েকটি সিট এদিক ওদিক হবে। তো স্বাভাবিকভাবেই পার্টি প্ল্যানিং করছে, যেহেতু আমরা রেজিমেন্টেড দল, আমরা তো ওরকম করতে পারি না যে এরকম তৃণমূল কংগ্রেসে চলে যে উঠলো বা এই কটক যায়, বা একজন ঠিক করে দিলেন যে অমুক জায়গায় অমুক দাঁড়াবে। আমাদের কতগুলো পদ্ধতি আছে, তো আমাদের সেভাবে পার্টি ঠিক করে দেবে যে আমরা কে কোথায় কিভাবে প্রচার করব। তো পার্টি যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করব। মূলত দায়িত্ব একটাই, সেটা হচ্ছে এইবার এই যে সরকার বাংলা বিরোধী সরকার, যে সরকার বাঙালি বিরোধী সরকার, এবং যে সরকার প্রকৃতপক্ষে বাঙালির কাছ থেকে, বাঙালি হিন্দুর কাছ থেকে তার হোমল্যান্ডকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সরকারকে এই বাংলা থেকে বিদায় দিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো বলে যাচ্ছেন, এবং আপনারা বিগত কয়েক বছর ধরে যে দায়িত্ব পালন করছেন সেখানেও সেই ধ্যান ধারণা কতখানি কাটাতে পারলেন? মানে এই যারা ধারণা যে বিজেপি হচ্ছে নাকি বাঙালিদের দল নয়, আপনারা পুরোটাই হচ্ছে তেমন ভাবেই চলছেন যা দিল্লি থেকে বলা হচ্ছে, এবং এখানে হচ্ছে বাঙালি অবাঙালি একটা কনফ্লিক্ট স্পষ্টভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এইটা রাজ্য সভাপতি থাকাকালীন এবং এখনো দিল্লিতে গিয়ে আপনার কি মনে হচ্ছে এটাকে অ্যাড্রেস করেছেন এবং কতখানি রিকভার করতে পেরেছেন? এই যেটা নেগেটিভ প্রোপাগান্ডা যে আপনারা বাঙালিদের জন্য নন, ঘটনাচক্রে আপনিও বাঙালি একদম হার্ডকোর বাঙালি বাবু বলতে যা বোঝায়, এবং এই এত বাঙালি মানুষজন তারা প্রত্যেক মুহূর্তে বিজেপির জন্য কথা বলছেন এবং পরিবর্তন চাইছেন, এক বাক্যে এই নেগেটিভ প্রোপাগান্ডাটা চলছে যে সবাই নাকি আপনারা আসলে বাঙালি শত্রু। মানে এটা কি হাস্যকর মনে হয়, নাকি আবার মনে হয় কিনা এটাকে অ্যাড্রেস করা গেছে, এখন ওই ফাঁদে কেউ পা? দেখুন, ছোটবেলায় আমরা সেই গল্প বহুবার শুনেছি যে এক রাখাল ছেলে বাঘ আসবে বলে চিৎকার করতো বাচ্চাদের। তো সবারই জানা আছে, বাঙালিরও জানা আছে। তো আমি বলবো যে 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় এই অস্ত্র ব্যবহার করেছে, যে বাঙালি তথা বাংলাকে দখল করে নিতে চায় গুজরাট বা দিল্লি, যাই বলুন না কেন। কিন্তু যদি আজকে এই 26-এ বিজেপি যখন ক্ষমতায় আসবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে? একজন বাঙালি হবে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিপোক্রেসি কতটা, যেই 21-এর ভোট পার হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালির সংখ্যা কমিয়ে মহারাষ্ট্রের সাকেত গোখলেকে রাজ্যসভার সাংসদ বানালেন। ঠিক। এবং 24-এর নির্বাচনে যিনি 21-এ বাঙালি বাংলা এসব করেছিলেন, তিনি একদিকে কীর্তি আজাদ, একদিকে শত্রুঘ্ন সিনহা, একদিকে ইউসুফ পাঠানের মতো লোককে তিনি প্রার্থী করলেন। একদম। তো আজকে আমরা যদি এইভাবে ভাবি যে দিল্লিতে বাংলা ভাষায় কথা বলতে হবে বা বাংলা ভাষায় ভাষণ দিতে হবে, দিল্লিতে লোকসভা এবং রাজ্যসভা মিলে যতজন আমরা বাংলা থেকে গিয়ে বাংলা ভাষায় ভাষণ দিতে পারতাম, তাদের সংখ্যা এই মুহূর্তে কমে গেছে। ঠিক। সাকেত গোখলে বাংলা ভাষায় ভাষণ দিতে পারবেন না, আমাদের কীর্তি আজাদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারবেন না, শত্রুঘ্ন সিনহা বাংলা বোঝেন, অল্প দিতে পারেন কিন্তু ভাষণ দিতে পারবেন না। আর ইউসুফ পাঠানের তো প্রশ্নই নেই, আতা কাছে তোতা পাখি আবৃত্তি করতেও পারবে না। তাহলে এদের জায়গায় তৃণমূল কংগ্রেসেরই কেউ বাঙালি যেত, তারা তো বাংলা ভাষায় ভাষণ দিতে পারতেন।
আমিও বাংলা ভাষায় আরো বেশি বাঙালির জন্য বলতে পারতো, এই যে বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো নিয়ে আসে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, আরো ইত্যাদি ইত্যাদি, সেগুলো বলার জন্য তো কেউ নেই রিপ্রেজেন্ট করার জন্য। একদম একদম প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখে বাংলা দখল হয়ে যাবে, বাঙালিদের উপরে অন্যরা এসে বসে যাবে যে বক্তব্য রেখেছিলেন, বাংলাকে দখল করতে চায় এরা, উনি সম্পূর্ণ উল্টো কাজ করেছেন। পরে বাঙালির সংখ্যা দিল্লিতে কমিয়ে দিয়েছেন এবং আমি জানি না আবার ঋতব্রতকে উনি বিধানসভায় টিকিট দিয়েছেন। ঋতব্রত যদি বিধায়ক হয়ে যায় বাই চান্স, তাহলে তাতে হয়তো অন্য রাজ্য থেকে নিয়ে এসে আবার কোনো একজনকে বাঙালির বদলে হয়তো অন্য কাউকে অবাঙালিকে কাউকে এবারে তো রাজ্যসভাতে অবাঙালিদেরই প্রাধান্য দেওয়া এবারও হলো। দেখুন মেনকা গুরুস্বামী যিনি বাংলা বলতে পারেন না, আমাদের রাজীব কুমার, যার বাংলা তিনি বাঙালি নন, এ তো অস্বীকার করার জায়গা নেই, তিনি তার মাতৃভাষা হিন্দি, তো স্বাভাবিকভাবে তিনি বাংলা বলতে পারেন না। তো এবারও তার তো বাঙালির সাথে তো উনি বিশ্বাসঘাতকতা করলেন। বাঙালির সাথে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে থাকে তাও তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা বলছেন যে অন্তত এক বছরে পশ্চিমবঙ্গের বাঙালি এটা বুঝেছে ক্লিয়ারলি যে আসলে এই যে বাঙালি অবাঙালি যে দ্বন্দ্বটা তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল। দেখুন একদম আর্টিফিশিয়াল। তার কারণ হচ্ছে অনেকেই যেহেতু বাংলার ইতিহাসকে বা ভারতবর্ষের ইতিহাসকে আমার মনে হয় পুনরায় লিখন প্রয়োজন, বাংলার ইতিহাসকে তো অবশ্যই, তারা জানেই না যে কলকাতার বুকে যখন 1946-এ গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, গোপাল পাঠা যতটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তার পেছনে হিন্দিভাষী হিন্দুরা, ঠিক, যারা বাংলা হয়তো ততটা সড়গড় ছিলেন না, তারা কিন্তু হাতে অস্ত্র নিয়ে নেমেছিলেন বাঙালি মেয়েদের, বাঙালি মায়েদের, বাঙালি বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য এবং তার সাথে নিজেদেরও। একদম। তো এই যে বাংলাকে যারা এই বাঙালির কেমোফ্ল্যাজ ছদ্মবেশ আমি বলবো, তার মধ্য দিয়ে অন্য একটা আইডিওলজিকে এখানে ঢোকাতে চাই। আজকে প্রশ্ন, আমরা বাঙালির উৎস কি এই নিয়ে বলবো। আমার প্রশ্ন হচ্ছে যারা দুর্গাপুজো করতে পারছে না এই মুহূর্তে কোনো কারণে, তারা কি বাঙালি? যারা পৌষ পার্বণ করে না তারা কি বাঙালি? বাঙালি কি? বাঙালিকে চেনা যায় কি করে? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি 12 মাসে 13 পার্বণ। ঠিক। তো বাঙালি কে? আমার মনে হয় এই নিয়ে একটা বড় ডিবেট হওয়া না, এটা তো একটা অদ্ভুত, মানে এটা তো মানে এই ছাপটাও তো দিয়ে দেওয়া হয়েছে যে বাঙালি এবং বাংলাদেশি নাকি বিজেপির কাছে একই রকম, যে ন্যারেটিভ পরপর চলছে, মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা নাকি বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে শুধুমাত্র তারা বাংলায় কথা বলে বলে। আমার একই প্রশ্ন ছিল, যে প্রশ্ন আমি আমার চ্যানেলে বসে করেছি, আমার একই আপনাকে প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশি বাংলা আর আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলা, এদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। বিজেপি কি এটাকে অ্যাড্রেস করতে পারলো? বিজেপি কি বোঝাতে পারলো এটাকে যে এটা দুটো সম্পূর্ণ রাজনীতি চলছে এখানে? দেখুন, বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি, এবং বাংলায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলা ভাষায় যারা কথা বলেন, বাংলা ভাষায় কথা বলেন, তাদের মাতৃভাষা বাংলা। আমাদের এখানে ধরুন আমি ইংরেজিতে কথা বলতে পারি, তার মানে কি আমি ইংলিশ হয়ে গেলাম, ব্রিটিশ হয়ে গেলাম? ঠিক, তা তো নয়। কালচার একটা আলাদা জিনিস। প্রত্যেক জাতির একটা জাতিসত্তা থাকে, সেই জাতিসত্তাকে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে চেনা যায়। তার নিজস্ব ইনহেরেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, বৈশিষ্ট্য থাকে। তো সেই বৈশিষ্ট্যগুলো স্বাভাবিকভাবে বাঙালি, আগে ওপারেও বাঙালি ছিল, এপারেও বাঙালি ছিল। এখন যেহেতু একটা বড় বিভাজন হয়ে গেছে ধর্মীয় কারণে, তারা নিজেদেরকে বাঙালি ক্লেম করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তারা বাঙালি আনা থেকে অনেকটা ধীরে ধীরে সরে যাচ্ছে। বাঙালির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বধর্ম সহিষ্ণুতা। সেটা কোথায় ওপারে কোথায় দেখা যাচ্ছে না তো। বাঙালির অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে সর্বধর্ম, আমরা সব ধর্মকে সম্মান করি, সমস্ত উৎসবে আয়োজনে আমরা নিজেদেরকে অংশগ্রহণ করি নিজের ইচ্ছে মতো, যে প্রয়োজন যে মনে করে সেই অংশগ্রহণ, আমরা তাতে বাধা দিতে যাই না। আজকে ওখানে কার মূর্তি তৈরি হবে কি হবে না তা নিয়ে লড়াই হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি কেন তৈরি করা হবে তা নিয়ে লড়াই হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, শেখ মুজিবের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যেগুলো আমরা সুকান্তবাবু যদি আমরা মূর্তি ভাঙা নিয়ে বলি, তাহলে এখানেও পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন প্রান্তে ঘটেছে। কয়েকদিন আগে তৃণমূলের প্রার্থী তালিকা যেদিন ঘোষণা হলো, সেদিনই মুর্শিদাবাদে মা কালীর মূর্তি ভাঙার মতো ঘটনা ঘটেছে। আমি নিজে মথুরাপুরে গেছিলাম, সেখানে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তো পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন, যা পশ্চিমবঙ্গের পক্ষে সুখকর নয়।
দেখুন কতগুলো বাস্তবিকতা আছে যেটা সত্য, ফ্যাক্টকে তো কেউ কোনো চেঞ্জ করা যায় না। পূর্ব দিকে সূর্য ওঠে, সূর্য পূর্ব দিকেই ওঠে, এটা তো আমি বললেও চেঞ্জ হবে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আমি অন্য কথা বললে তো সেটা পরিবর্তনশীল নয়। পশ্চিমবঙ্গ নামক রাজ্য ইতিহাস বলছে থাকার কথাই ছিল না ভারতবর্ষে। তখন যে অবিভক্ত বাংলা ছিল, পূর্ণ যাকে বঙ্গ বলা হতো, বঙ্গপ্রদেশ, সেই বঙ্গপ্রদেশ ডেমোগ্রাফিক যে রুল, সেই রুল অনুসারে পূর্ব পাকিস্তানে যাবার কথা ছিল, চেয়েছিল তাই। এবং এখনকার বর্তমান সময়ের যারা গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল সেই জন্য একদম। জিন্নাহ চেয়েছিলেন যে কলকাতা যেন অবশ্যই পূর্ব পাকিস্তানে যায়। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে বিশিষ্ট মানুষেরা, মেঘনাথ সাহা থেকে শুরু করে অনেকে, এমনকি ভারত সেবাশ্রম সংঘের একটা বড় ভূমিকা ছিল তাতে। তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর জন্য থাকার একটি ব্যবস্থা চাই, তাতে ভোটাভুটি সেই সময় হয়েছিল। কিন্তু মানে জ্যোতি বসু থেকে শুরু করে অনেক মানে বাম নেতা কিন্তু সেই সময় মুসলিম লীগকে সাপোর্ট করেছিলেন। সেই সময় সাপোর্ট করেছিলেন, এমনকি যে মিটিং এর পর থেকে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো ঘটনা শুরু হয়, সেই মিটিংয়ে জ্যোতি বসুর যাবার কথা ছিলেন সোহরাবর্দীর সঙ্গে। হ্যাঁ, উনি কোনো কারণে পৌঁছতে পারেননি, কোনো কারণে লেট হয়ে গেছিলেন, যেটা হয়তো তার পলিটিক্যাল ক্যারিয়ার, আমি বলবো তার সৌভাগ্য আর কি, বেঁচে গেছিলেন। কারণ ওই মিটিংয়ে যদি উনি থাকতেন তাহলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো কোনো হতে পারতেন না, বাঙালি হিন্দুরা তাকে বিশ্বাস করতো না কোনো। কিন্তু এটা বাস্তবিকতা যে পরবর্তী সময় জ্যোতি বসুও কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের জন্য 20 জুন যে ভোটাভুটি হয়েছিল তাতে কিন্তু তিনি পশ্চিমবঙ্গ গঠনের পক্ষেই ভোট দিয়েছিলেন। তার কারণ ভারতবর্ষের সাথে যতক্ষণ যে মাটি থাকবে বা যে এলাকা থাকবে তাতে আপনি সর্বধর্ম সমন্বয়, প্লুরালিজম, সেকুলারিজম, এই সমস্ত শব্দ, আমি বলি মামাবাড়ির আবদার, সব থাকবে। ভারতবর্ষ থেকে যখনই যে এলাকা বিচ্ছিন্ন হয়েছে, যে কারণে হোক না কেন, আমি তাতে যাচ্ছি না, সেখানে সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, এমনকি কমিউনিজমও নেই। থাকলে পরে ওই টিম করে 2-5 জ্বালিয়ে রেখেছে। কমিউনিস্টের জীবনে ক্ষমতায় আসে না। তাতে কিন্তু মানে কমিউনিজমের কোনো জায়গা নেই। আমরা বাংলাদেশও দেখলাম, আমরা পাকিস্তানও দেখেছিলাম, একই ছবি, সেটা কম বেশি। আমি এই জায়গা থেকেই আসবো, মানে আমি বলবো রাজ্য বিজেপিকে কতখানি এই কয়েক বছরে গুছোতে পারলেন আপনারা, যারা অন্যতম কাণ্ডারি, দায়িত্ব নিয়ে এগিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষের মনে এই যে একটা অদ্ভুত ধারণা আছে, তৃণমূল কংগ্রেস থাকলে খেয়ে পড়ে তো বাঁচতে পারবো, 2টো লক্ষ্মীর ভাণ্ডার তো পাবো, মেয়ে বড় হচ্ছে কন্যাশ্রী, বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী, বিয়ে দিয়ে মেয়ে যার কাছে যাচ্ছে তার জন্য এখন করে দিয়েছে যুব সাথী, শাশুড়িমা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। মানে এই যে ভাতা কেন্দ্রিক একটা ফ্যামিলি প্ল্যানিং, এটার পরও যে মানুষ যে ভাবছে যে না চাই না। আমি নিজে ব্রিগেডে গিয়ে শুনলাম অনেকেই বলছেন যারা বিজেপি করছেন বলে শুধুমাত্র আসেননি, হিন্দু হিসেবে এসছেন, এবং তারা বলছেন যে বাঁচার জন্য, নিজের ধর্মে থাকার জন্য এখন এটা ছাড়া আর কোনো অপশন নেই দিদি, কোনো বিকল্প নেই। দেখুন, আপনি দুটো অ্যাঙ্গেল এখানে আপনার প্রশ্নে আছে। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে সমস্ত প্রকল্পগুলো চালায়, প্রথম কথা দেখুন আমি স্পষ্ট করি, এই যুবশ্রী বলুন বা যে প্রকল্পগুলো আছে, প্রত্যেকটা প্রকল্প আমরা আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের সংকল্পপত্র, তখন তাতে আমরা ডিটেলসে দেব। আমরা আমাদের এই সময়, সরকারের সময়, প্রত্যেকটি প্রকল্প শুধু চালু রাখবো না, আরও বেশি ইম্প্যাক্টফুল কিভাবে হতে পারে। আমরা অলরেডি একটা ঘোষণা করে দিয়েছি যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম অন্নপূর্ণা ভাণ্ডার হবে, এবং তার মাধ্যমে আমরা 3000 টাকা করে মহিলাদের দেবার ব্যবস্থা করব। উই হ্যাভ অলরেডি অ্যানাউন্সড দ্যাট, আমরা সেটা করব। আমাদের সময় যুবসাথীও থাকবে, নাম হয়তো পরিবর্তন হবে, সেটা আমরা দেখব আমাদের সরকার আসার পর, এবং তাতে কম করেও 500 টাকা বাড়াবো আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি 1500 টাকা পাচ্ছেন, ধরুন সেটা যাতেই পান না কেন, আপনি যুবসাথীতে পান বা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে পান, আপনার কি সংসারটা চলবে? সেই টাকাতে কি চলা সম্ভব? এখনকার দিনে আপনার ঘরের যে মানুষটি যিনি রোজগেরে, সে যদি মিনিমাম মাসে 10 থেকে 15,000 টাকা রোজগার করতে না পারে, আপনি যে কোনো সময় চিকিৎসার কারণে আপনার বাড়িঘর সব ঘটি বিক্রি হয়ে যাবে। হয়েছে অনেকের হচ্ছে। আপনারা জানেন স্বাস্থ্যসাথী আছে বলে, কিন্তু স্বাস্থ্যসাথী তো ব্যর্থ সাথী। আয়ুষ্মান ভারতে ঢুকতে পারছে না। আয়ুষ্মান ভারতে এইটা তো কোনো আলটিমেট জীবনের গোল হতে পারে না যে আমি, আমার মেয়ে কন্যাশ্রী পাবে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাবো, আমরা হ্যাপি সুখে শান্তিতে বসবাস করব। এটা কোনো মডেল নয়। এই মডেল, এটা সাপোর্ট সিস্টেম হতে পারে একটা, কি আমি তোমাকে ইনিশিয়ালি তোমাদের একটা সাপোর্ট দিলাম, কিন্তু এরপর আমার ছেলে মেয়েটা যাচ্ছে কোথায়? সুকান্ত বাবু, আপনি নিজে এডুকেশনের সঙ্গে এত ভালো জড়িয়ে, আপনি নিশ্চয়ই
নিশ্চয়ই খবর রাখেন যে আমাদের এবারে লাস্টবার যা হলো এইচএস এর রেজাল্ট পর্যন্ত ডিলে হলো, ছেলেমেয়েরা আগে হায়ার স্টাডি করার জন্য বাইরে যেতাম, আমাদের বন্ধু বান্ধবরা গেছে, এখন উচ্চ মাধ্যমিক পাশ করে লোকে বাইরে চলে যাচ্ছে, উড়িষ্যা চলে যাচ্ছে। অত্যন্ত খারাপ অবস্থা। কলকাতায় প্রায় 7 লক্ষ গ্র্যাজুয়েশনের সিট আছে। কলকাতা মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 7 থেকে 9 লক্ষ হবে, এক্স্যাক্ট আমার এই মুহূর্তে ফিগার মনে নেই। তো সেই জায়গায় আমরা এমন জায়গায় পৌঁছে গেছি 50% সিট ভর্তি হতো না, হয়নি এবার। আর সেই সমস্ত কলেজগুলোতে ভর্তি হচ্ছে না। List বেরোতো, second list, হ্যাঁ, third second list। list। আমি নিজে এসেছি কলকাতায় ফর্ম ফিল আপ করার জন্য যখন আমি এইচএস পাস করেছিলাম। তো সেই পরিস্থিতি। শুধু তাই নয়, আপনাদের সাথে একটা ডেটা শেয়ার করব আমি। আমরা ধান উৎপাদনে 19-20-তে 1 নাম্বার রাজ্য ছিলাম, আমরা এখন 4র্থতম রাজ্যে পরিণত হয়ে গেছি। আমার কাছে রাইস প্রোডাকশনের তথ্য আছে। আমরা পশ্চিমবঙ্গে 19-20-তে আমরা 9.91 আমাদের ছিল, সরি আমি পাঞ্জাবেরটা পড়ছি, আমাদের 13.36 আচ্ছা পার্সেন্ট অফ রাইস প্রোডাকশন। গোটা ভারতবর্ষ যদি 100 ভাগ ধান উৎপাদন হয় তার মধ্যে আমাদের পোর্শন ছিল হচ্ছে 13.36 আচ্ছা শতাংশ। এটা এখন বর্তমানে এসে গেছে 9.30 যেটা আমরা 4র্থতম, অর্থাৎ 1 নম্বর থেকে 4র্থতম স্থানে, fourth position-এ 4th পজিশনে চলে এসেছি। 1 নম্বরে উত্তরপ্রদেশ, তারা চলে গেছে 13-তে, তারা 13.05 ছিল 19-20-তে, সেটাকে বাড়িয়ে 13.16 গেছে, মানে কাছাকাছি আছে, খুব বেশি বাড়াতে হয়নি, কিন্তু তারা সাস্টেন করেছে সেই লেভেলটা। আমরা চলে গেছি কোথায়, 13 থেকে 9-এ চলে গেছি, মানে প্রোডাকশন কমছে। আমাদের উপরে তেলেঙ্গানা আছে 2 নম্বরে, সেকেন্ড রাজ্য হিসেবে 12.94। পাঞ্জাব আছে 11.67। আপনারা জানেন পাঞ্জাব ধান চাষ মূলত করে না, তারা গম চাষ করে, কিন্তু তারাও আমাদেরকে ছাপিয়ে চলে গেছে। আমরা 9.30-তে এসে পৌঁছেছি শতাংশে, যা গোটা ভারত। বাংলা মানুষ করছেটা কি, মানে চাষবাস এই জায়গাটায় চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, এমনকি এডুকেশনও নেই। না, এটা গভীরভাবে ভাবার প্রয়োজন আছে স্বর্ণালী। শুধু দেখুন, প্রোডাকশন অনেক কারণে কম হয়, জমির উর্বরতা কমে গেল, প্রোডাকশন কমতে পারে। আমার মনে হচ্ছে এই যে 9.30-তে চলে আসা 13.36 থেকে, এর মূল কারণ হচ্ছে বাংলার সিংহভাগ কৃষক এবং কৃষকের পরিবারের ছেলেমেয়েরা, তারা আর কেউ কৃষক হচ্ছে না, অন্য রাজ্যে মাইগ্রেন্ট লেবার হিসেবে চলে যেতে বাধ্য হচ্ছে। মানুষ দিন দিন কৃষির উপর থেকে তাদের আস্থা হারাচ্ছে। এই যে কৃষির উপর আস্থা হারানো, এটা আমাদের জন্য একটা সময় বিরাট বড় ক্ষতিকারক জায়গায় আসবে, কারণ বাংলার তো কৃষি আমাদের সম্পদ। আমরা কৃষিকাজ, ভারতবর্ষের বেশিরভাগ লোক কৃষিকাজে ইনগেজ থাকে, আমরা তো আরও বেশি, ধান চাষ তো সব থেকে বেশি আমরা ইনভলভ থাকি বা ছিলাম বলা ভালো। আজকে এইভাবে ধান চাষে আমরা পেছনের দিকে যাচ্ছি আর মুখে বলছি এগিয়ে বাংলা, আমরা কোথায় গিয়ে থামবো? এরপরে তো মনে হচ্ছে পাঞ্জাব থেকে আমাদের এখন মাছ আনতে হয়, ডিম আনতে হয়। আমি বলেছিলাম বলে গুজরাট থেকে মাছ আসে, হ্যাঁ আমি বলেছিলাম বলতে মুখ্যমন্ত্রীর গোসা হয়। আর এখানে আপনাকে উল্লেখ করে দিই, এটা বাংলার মানুষের জানা খুব প্রয়োজন। বলে না বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এটা বাংলার মানুষের জানা দরকার, কান খুলে শুনে রাখুন। আমি বলবো তৃণমূলের নেতারা ভালো করে শুনুন, আমাদের ত্রিপুরাতে সরকার আছে। ত্রিপুরা আমাদের থেকে অনেক ছোট রাজ্য, সামান্য, ওদের এক একটি বিধানসভা 10,000 15,000 ভোট নিয়ে বিধানসভা হয়। এই মুহূর্তে ত্রিপুরার মাছ কনজাম্পশন পশ্চিমবঙ্গের থেকে বেশি। আচ্ছা, এটা খুব বড় ডেটা। হ্যাঁ, এটা তথ্য। ত্রিপুরার মানুষ, ছোট্ট একটি রাজ্য, তারা আমাদের 10 কোটি বাঙালির থেকে বেশি মাছ তারা কনজিউম করছে, তারা বেশি মাছ খাচ্ছে। না, আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, মানে আপনার তো সংঘ ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আপনি এসছেন, দায়িত্ব সামলেছেন, এখন মন্ত্রিত্ব সামলাচ্ছেন, মানে এরকম আপনি কি নিজে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন? মানে আমি জাস্ট মানুষের ইন্টারেস্টের জন্য প্রশ্ন করছি। এটা সম্পূর্ণ ভুল। মানে বাড়িতে মাছ মাংস ঢোকে না, বৌদি রান্না করে না? আমার বাড়িতে রীতিমতো মাছ মাংস। আমি কালকেও চিকেন খেয়েছি রাত্রিবেলা, দিল্লির বাড়িতে খেয়েছি। মেয়েরা ভালোবাসে মাছ মাংস খেতে, খুব ভালোবাসে, ওরা চিকেনটা বেশি খায়, আমি মটনটা ভালোবাসি। এই যুগে মটন কম খাচ্ছে দেখছি বাচ্চারা, চিকেনটা বেশি খাচ্ছে। আমাদের সময় মটন খুব ভালো ছিল। আমার বাড়ির নিয়ম ছিল প্রতি রবিবার, আমাদের জানেন পাশের জেলা, এখন পাশের জেলা, তখন এক সময় ছোটবেলায় একটাই জেলা ছিলাম আমরা, রায়গঞ্জের তুলাই পাঞ্জি চাল খুব বিখ্যাত। আমিও খেয়েছি। আমার বাবা খুব খাদ্যরসিক মানুষ, তো ওনার নিয়ম ছিল প্রতি রবিবার তুলাই পাঞ্জি চালের ভাত হবে আর মটন হবে, এটা মাস্ট। তার সাথে সবজি যা হওয়ার হবে, ডাল হবে, কিন্তু এটা রবিবার করে এটা আমাদের মাস্ট ছিল। আমি আজকেও মাছ খেয়েছি।
ইনফ্যাক্ট মাটন বলাতে আমার আমার মনে পড়ছে এই মুহূর্তে, মানে অনেকেই জানেন না হয়তো বা অনেকেই খবর পেয়েছেন, এখন তো আমি দেখছি একটা আলাদা মাটন সেগমেন্ট নিয়ে চলে এসছে, মানে বিজেপির একটা অংশ বলবো নাকি হিন্দুত্ববাদীদের একটা অংশ, সেটা হচ্ছে ঝটকা মাটন। কারণ অধিকাংশ, অন্তত কলকাতা শহরে আমি থাকি, আমি দেখি অধিকাংশ মাংসের দোকান, মাংসের ব্যবসাটা যেন নির্দিষ্ট একটা সম্প্রদায়ের হাতে একদম কুক্ষিগত হয়ে গেছে, এবং সেটা হচ্ছে হালাল, যেটা যেটা আমরা অভ্যস্ত ছিলাম না ছোটবেলায়, এখন সবই নাকি হালাল। তো এখন তো দেখলাম আমার মনে হয় যার হালাল খাওয়ার ইচ্ছে সে হালাল খাক, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের ইচ্ছে নেই তাদের জন্য অপশন থাকা দরকার। এবং সেই জন্য যারা ঝটকা মাংসের এই ব্যবসা করছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি তো হালাল এবং ঝটকার আমাকে সামনে যদি দেওয়া হয়, আমি তো স্বাভাবিকভাবে ঝটকা প্রেফার করব, ঠিক, কারণ আমি একটা প্রাণীকে মৃত্যু হচ্ছে, কষ্ট, তাকে যত কম কষ্ট দিয়ে মারা যায় আমার জন্য সেটা বেশি মানবিক মনে হয়, সেটা আমার ঝটকাটা বেশি মানে গ্রহণীয়। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের একটা বিভিন্ন রেস্টুরেন্টে আজকাল দেখতে পাচ্ছি যে এই ধরনের নাকি যে হালাল সার্টিফাইড, এগুলো আমরা ছোটবেলায় দেখিনি, সত্যি কথা বলতে আমরা খাওয়ার সময় এগুলো খোঁজ করতাম না, কিন্তু আজকাল এই হালাল সার্টিফিকেশন অমুক এগুলো হচ্ছে পয়সা রোজগার করার একটা ধান্দা ছাড়া আর কিছু নয়। ধর্মকে ব্যবহার করে পয়সা রোজগার করার ধান্দা, এবং সেই ধান্দাতে কিছু মানুষ তাতে সেই ফাঁদে পা দিয়েছে। আপনার ছোটবেলায় স্কুল কোথায়? আমি বালুরঘাট শহরে পড়াশোনা করেছি, খাদিমপুর হাই স্কুল। আমরা ওখানে থেকে এইচএস, আমি ওখানে একদম 1 থেকে ক্লাস 1 প্রাইমারি সেকশনে প্রথমে ভর্তি হই, তারপরে একদম 12 অবধি ওই স্কুলেই পড়াশোনা করি। আমার বাড়ি থেকে সামান্য দূরে, হাঁটলে 10 মিনিট সময় লাগে। তো সেটা নিশ্চয়ই বাংলা মিডিয়াম? বাংলা মিডিয়াম একদম। এখন লাস্ট কবে সেই খাদিমপুর স্কুলে যাওয়া হয়েছে? আমি মাঝে আমার স্কুলের 75 বছর পূর্তি ছিল সম্ভবত, আমি যেতে পারিনি, কিন্তু তাতে যোগদান করা মানে শিল্পী ব্যবস্থা করা সমস্ত কিছু আমি করেছিলাম, কিন্তু লোকসভা চলছিল বলে আমি যেতে পারিনি। তার আগে আমি গেছিলাম একটি, আমার ওখানে হলঘর আমি দিয়েছি আমার এমপি ল্যাড থেকে, তার উদ্বোধনে গেছিলাম। ওই পাড়া দিয়ে আমি যাই, আমি আগে ওই পাড়াতে থাকি। কেমন আছে খাদিমপুর স্কুল? এই কারণে প্রশ্নটা করছি, আমার যে স্কুল বা আমাদের একদম উত্তর কলকাতা আমার বড় হওয়া বেড়ে ওঠা, সেখানে আমি দেখেছি এমনকি নামকরা স্কুল সেই সময়, হিন্দু, হেয়ার, বিভিন্ন বড় বড় স্কুল, সেগুলো এই মুহূর্তে দুঃস্বপ্নের মানে মতো সেগুলো ধুঁকছে কার্যত। টিচার নেই, স্টুডেন্ট নেই, যাদের অবস্থা রয়েছে তারা পাঠিয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়ামে, যাদের অবস্থা নেই তারা কোনোভাবে ধুঁকতে থাকা বাংলা মিডিয়ামে পড়ছে এবং অন্ধকার ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। আপনার স্কুল ভালো আছে? দেখুন, স্কুলগুলোর অবস্থা মোটেই ভালো নেই। স্কুলে, সরকারি স্কুলে এখন তারাই যাচ্ছে বা তারাই তাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছেন যাদের কাছে কোনো উপায় নেই। প্রাইভেট স্কুলে নিয়ে যাওয়ার মতো হয়তো আর্থিক সামর্থ্য নেই। না, আমাদের সময় সরকারি স্কুলেও ভর্তি হওয়ার জন্য রেশারে মানে কম্পিটিশন থাকতো। হ্যাঁ, পুরো কম্পিটিশন। আমার মনে আছে সেই রিটেন টেস্ট ক্লিয়ার করে লিস্টে নাম উঠতো, তবে কি এটা সরকারি স্কুলে চান্স পেতে হতো। আমার মনে আছে আমার যখন আমার 5-এ অ্যাডমিশন টেস্ট হবে, আমাকে পুরো মন্ত্রিসভা মুখস্থ করতে হয়েছিল। সেই সময় কি আসবে কেউ তো জানে না, সমস্ত কিছু জিকে এর জন্য মুখস্থ করে আমি গেছিলাম, কেন্দ্রীয় মন্ত্রিসভা মুখস্থ করে সেই সময়। হ্যাঁ, মধু দণ্ডবতী, তখন আমার এখনো মনে আছে পড়েছিলাম, মধু দণ্ডবতী মিনিস্টার ছিলেন। হ্যাঁ, তো সেই সময় কম্পিটিশন হতো রীতিমতো, এবং তাতে র্যাঙ্ক বেরোতো যে কত র্যাঙ্ক নিয়ে মানে সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি। আজকাল স্কুলগুলোর অবস্থা ভালো নয়, ভালো নেই, অত্যন্ত খারাপ অবস্থা। মাস্টারমশাইরা কোনো স্কুলে আছেন, বিশেষ করে 26,000 এই কেলেঙ্কারি হওয়ার জন্য আরও বাজে অবস্থা। বিশেষ করে গ্রামের স্কুলগুলো উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার যেমন দেয়া হয়েছে, তার অল্টারনেটিভ কি ভাবা হবে সেই ভাবনা তো নেই। গ্রামের স্কুলগুলো সম্পূর্ণ খালি হয়ে গেছে, সেখানে গ্রামের ছেলেমেয়েরা বা গ্রামের যারা বাচ্চা তাদের পড়ার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই, এবং স্কুলগুলো এমনভাবে ধুঁকছে যে এই স্কুলগুলো আগামী দিনে বন্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছে, এমন পরিস্থিতি। আমি জানি না যে রেজাল্ট কি হবে, কিন্তু এই যে আপনারা আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী যে সরকার বদলাচ্ছে, একটা জিনিস বুঝতে পারছেন কি, সরকার বদলালে কি ভয়ঙ্কর রকম কাজের মানে এগুলোকে রেকটিফাই কি করে করবেন, তার কি কোনো কিছু ব্লুপ্রিন্ট, কোনো রূপরেখা তৈরি করেছে বিজেপি, বঙ্গ বিজেপি? দেখুন, বিজেপির এক্সপার্টাইজ আছে এই জায়গা থেকে বের করে আনার। আপনাদেরকে আমি মনে করাতে চাই, আপনারা জানেন সবই কিছু, বাংলার মানুষকে আপনারা জানাতে চাই, একসময় ভারতবর্ষে একটি কনসেপ্ট এসেছিল বিমারু, বিহার থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে প্রত্যেকটি, হ্যাঁ, বিমারু স্টেট, অর্থাৎ যে স্টেটগুলো খুব খারাপ আর্থিক পরিস্থিতিতে ছিল, এখন যেমন পশ্চিমবঙ্গের অবস্থা আপনাকে দেখাবো আমি। তো তার মধ্যে একটি হচ্ছে মধ্যপ্রদেশ ছিল,
আমরা সেই মধ্যপ্রদেশকে কিন্তু সেখান থেকে বের করে দেখিয়েছি। আমরা উড়িষ্যাতে একটা সাস্টেনেবল গভর্নমেন্ট করেছি, আমরা গুজরাটে একটা মডেল করে দেখিয়েছি। ভাইব্রেন্ট গুজরাট যে প্রোগ্রামটা আগে হতো, মোদিজি যেটা চালু করেছিলেন, বর্তমানে যেটা এখন বর্তমান মুখ্যমন্ত্রী চালিয়ে যাচ্ছেন, এই ভাইব্রেন্ট গুজরাট যে প্রোগ্রাম বলুন বা যে প্রকল্প বলুন, যাই বলুন না কেন, যে নামেন বলুন না কেন, তা গোটা ভারতবর্ষের সামনে একটা মডেল হয়েছে। আজকে আমি যে পশ্চিমবঙ্গের অবস্থাটা বলছি, রিসেন্টলি নীতি আয়োগ আমাদের একটি ম্যাপ বের করেছে। আমি বলবো ক্যামেরাম্যানদেরকে এই ম্যাপটিকে জুম করে দেখাতে। এখানে ফিসক্যাল হেলথ, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় যে, এক কথা যদি বলি, আর্থিক স্বাস্থ্য কোন রাজ্যের কেমন। ঠিক দেখবেন আমাদের পাশের রাজ্য উড়িষ্যা সবুজ, অর্থাৎ তাদের আর্থিক স্বাস্থ্যটা যথেষ্ট ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের যে রং সেটা হচ্ছে লাল। লাল মানে হচ্ছে অ্যাসপিরেশনাল, পিছিয়ে পড়া। পিছিয়ে পড়া বলে না মোদি, যেমন পিছিয়ে পড়া জেলাগুলোকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে, সেরকম আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের মতো, অর্থাৎ রাজ্যটা এই মুহূর্তে অ্যাসপিরেশনাল রাজ্যে পরিণত হয়েছে এবং আমাদের পজিশন অনেক পেছনের দিকে। সম্ভবত আমি যদি খুব ভুল করে না থাকি, ওয়েস্ট বেঙ্গল সূচিতে একদম শেষের দিকে। আমাদের মতো অবস্থা অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবের আছে, যারা এরকম, এবং কেরালা। আমি এটা একবার দেখাতে বলবো। অন্ধ্রপ্রদেশ, কেরালা আছে। আমি ক্যামেরাম্যান, প্রথমে হচ্ছে গ্রিন, যেগুলো একদম খুব যার সুস্বাস্থ্য, তারপর হচ্ছে ইয়েলো, যার স্বাস্থ্য একটুখানি খারাপ, একটু খারাপ, কিন্তু মোটামুটি হচ্ছে ঢুকছে, বের করে আনতে হবে। আর রেড মানে তোমরা বুঝি যে রেড জোন, রেড মানে খুব বাজে অবস্থা। তবু আমি বলবো যে ফিজিক্যাল হেলথের দিকে এত দূর অবধিও তাও চলে, ফিজিক্যাল হেলথের দিক থেকে। কিন্তু এই রেড কালারটা হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস। দেখুন, বাজেটের দিক থেকে খুব কমই রাজ্য থাকে যারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হয়, সম্ভব হয় না। কারণ যে রাজ্যের খনি আছে তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে, যাদের খনি নেই বা খনিজ সম্পদ নেই তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে না। তো স্বাভাবিকভাবে উড়িষ্যা, গোয়া এবং ঝাড়খণ্ড, এদের মোটামুটি, গোয়ার প্রচুর হচ্ছে ফরেন কারেন্সি আসে, যেহেতু ফরেন টুরিস্ট আছে, প্লাস গোয়ার খনিও আছে, এবং তার সাথে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের খনি আছে। তো এরা সেই জন্য পজিটিভে। কিন্তু এই দুটো আমার মানে আমি যতটুকু অর্থনীতি বুঝি ফিসক্যাল হেলথের দিক থেকে, অর্থাৎ ইয়েলো আর এই অরেঞ্জ, এটা ঠিক আছে, আপনার এরকম চলতেই পারে। কিন্তু রেড হয়ে যাওয়া মানে এটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং সেটা শুধুমাত্র হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে আমরা ব্যয় করছি, আয়ের রাজ্যের কোনো জায়গা নেই। কারণ রাজ্যে শিল্প আসেনি, মুখ্যমন্ত্রী বিগত দিনে শিল্প স্থাপন করতে পারেননি। মুখ্যমন্ত্রী শিল্পায়নে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং এটা লাগাতার ব্যর্থতার কাহিনী চলছে। বামফ্রন্টের আমল থেকে এই ব্যর্থতা চলছে আজ পর্যন্ত, মানে বিধানচন্দ্র রায়ের পর আর সেইভাবে কোনো শিল্প পশ্চিমবঙ্গে আসেনি। পশ্চিমবঙ্গ ধুঁকছে। শিল্পের জন্য কনভেনশন, শিল্প সম্মেলন হয়েছে, বিজিবিএস হয়, তাতে স্বাভাবিক বিজিবিএস আপনি ফল পাবেন কি করে? সেখানে গিয়ে যদি একজন মুখ্যমন্ত্রী বলেন যে আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছি 1500 টাকা বা যাই দিয়েছেন উনি, সেটাতে ঘুগনি বানাও, ঘুগনি বিক্রি করো, এতে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আপনার ভিশন নেই, তার মানে আপনি বোঝেন না। আপনি কিছু বলতে খারাপ লাগছে, উনি আমার থেকে অনেক বয়সে অনেক বড়, ইট ইজ হার্শ টু সে, কিন্তু আমার মনে হচ্ছে এটা বলা উচিত যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ভিশন নেই। শি ইজ টোটালি ভিশনলেস। কিভাবে শিল্প হবে, কোথা থেকে শিল্প হবে, ইনভেস্টমেন্টের জন্য কোথায় যেতে হবে? উনি হঠাৎ করে কোথায় ইউরোপে চলে গেলেন, সামনে হাঁটছেন, পেছনে হাঁটছেন, স্পেনে চলে গেলেন, ক্যাসিনো, পিয়ানো, যাই হোক যা বাজাচ্ছেন, সৌরভ গাঙ্গুলিকে ধরে নিয়ে চলে এলেন শিল্পপতি হিসেবে। দিস থিংস ডাজ নট ওয়ার্ক রিয়েলি, এরকম চলতে পারে না। প্ল্যান থাকতে হবে আপনার। আমি এই প্রশ্নটা বারবার তুলছি, আমাদের সবার ভাবা উচিত যে আমাদের এই আমাদের এই রাজ্যে টপমোস্ট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, আমি দুটোর উদাহরণ দিই, বাকিগুলোকে ছেড়ে দিয়ে বলছি। যাদবপুর এবং বেসু, আমরা IIST শিবপুর তার নাম হয়েছে, আমরা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবেই সবাই চিনি তাকে। আমরা মনে আছে ছোটবেলায় যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আমাদের ব্যাচের বা আমাদের আগের ব্যাচের, সবার টার্গেট থাকতো যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমরা এই দুটো ইনস্টিটিউটে ভর্তি হব। লাস্ট 10 বছরে যারা এখান থেকে পাশ করেছে, যেমন বাংলার ছেলেমেয়েরা তো চান্স পায়, কোথায় আছে তারা? খোঁজ নিন তো একটু।
তারা জয়েন মানে ভর্তি হয়নি যাদবপুর তারা ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হয়ে পাস করার পর, পাস আউট করার পর, আচ্ছা পাস করার পর ছেলেগুলো মেয়েগুলো যাচ্ছে কোথায় আপনি দেখতে পাবেন না। প্রথম দিকে মানে 1 থেকে 10-এর মধ্যে যদি কোনো বাঙালি ছেলে থাকে, যে কোনো স্ট্রিমে র্যাঙ্ক করেছে, লাস্ট 10 বছরে কেউ বাংলায় আছে কিনা সন্দেহ, কেউ অন্ধ্রপ্রদেশ, আমি চিনি আমাদের ব্যাচের বা আমাদের আগের ব্যাচের যারা কেউই নেই প্রায়, সবাই অন্যান্য রাজ্যে, কেউ গুজরাটে, কেউ অন্ধ্রপ্রদেশে, কেউ তেলেঙ্গানাতে, কেউ বেঙ্গালুরুতে প্রচুর বন্ধু বান্ধব আছে আমার, যারা এমনকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা পর্যন্ত ওখানে গিয়ে সেটেল হয়েছে। যাদবপুরের কথা সূত্র ধরেই বলি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এখন এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে বলা হয় যে গোটা পশ্চিমবঙ্গের আর কোথাও আরবান নকশাল নেই, সব গিয়ে আশ্রয় নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সব থেকে অদ্ভুত বিষয়, এখন বামেদের যা ভার্সন, সিপিএম যে ভাষায় কথা বলে, এখন আরবান নকশালের ভাষায় কথা বলে, দুটোই ভাষা এক হয়ে গেছে। এবারও নির্বাচনে, গতবার দেখেছিলাম লোকসভার ক্ষেত্রে বেশ কয়েকটা নিশ্চিত আপনাদের জেতা সিট, সেগুলো সিপিএম দায়িত্ব নিয়ে সেখানে ভোট কাটুয়া ভূমিকা পালন করেছে। এইবারও কি মনে হয় কি মানুষের সেই অতটুকু ভোট পাওয়ারও গ্রহণযোগ্যতা পাবে, নাকি এবার আর ভোট কাটতে চাইলেও ভোট কাটতে পারবে না বামেরা? কোনটা মনে হয় আপনার? সিপিএম দেখুন, আমার মনে হয় গতবার যা ভোট পেয়েছিল তার থেকেও কম ভোট পাবে। বাংলার মানুষ বুঝে গেছে যে সিপিএম তৃণমূলের বি টিম, সব থেকে চোখের সামনে উজ্জ্বল করছে। আমরা বলছি না, তন্ময় ভট্টাচার্য বলেছেন কিছুদিন আগে, নিজে বলেছেন সিপিএম নেতা, যে সুজন চক্রবর্তী যদি 2,40,000 ভোট দমদমে না কাটতেন তাহলে আজকে সৌগত রায় আর সাংসদ হতেন না, শিলভদ্র দত্ত হতেন, শিলভদ্র দত্তদা উনি হতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বামপন্থীরা যারা নিজেদের অস্তিত্বকে সম্পূর্ণভাবে তার প্রায় লোপ পেয়ে গেছে, এখনো তারা তৃণমূলের বি টিমের মতো কাজ করছে। কেন মনে হচ্ছে এটা? বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে সেই সমস্ত জায়গায় ভালো ভালো ক্যান্ডিডেট দিচ্ছে যেখানে তৃণমূলের হারার চান্স বেশি। দেখুন দমদম আমাদের জেতার চান্স বেশি ছিল, সেখানে দমদমে সুজন চক্রবর্তীর মতো ক্যান্ডিডেট দিলেন, দিয়ে 2,40,000 ভোট কেটে নিয়ে তৃণমূলকে সুবিধে করে দিলেন জেতার জন্য। আমি জানি না কি সেটিং চলছে এদের মধ্যে। এবং এখনো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি কেন্দ্রের মন্ত্রিত্বের মধ্যে রয়েছেন, আরো বেশি কোয়েশ্চেনটা আমার আপনার থেকে জানার ছিল যে অপারেশন সিঁদুর হোক বা এখন এই বর্তমান সময় দাঁড়িয়ে ইরানের যে যুদ্ধ চলছে, গোটা দেশ দেখছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, কোনো কিছু ইস্যু আমাদের হাতে নেই, ঘুরে ফিরে একই ইস্যু নরেন্দ্র মোদী জবাব দাও, গ্যাসের দাম কেন বেড়েছে, কেন ট্রাম্পের কথায় মোদী চলছে, এবং যেখানে একমাত্র আমাদের দেশেরই জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসছে। তো মানে আর পশ্চিমবঙ্গের স্ক্যাম, দুর্নীতি, নারী নিরাপত্তা, এগুলো কিছু নেই লেফটের কাছে, শুধুমাত্র রয়েছে যে বিজেপি কাটকাতে হবে। এখনো এখন লেফট এখন দেউলিয়া হওয়ার পথে, কারণ লেফট কি হয়েছিল দেশের স্বাধীনতার পর থেকে, পুরো ইন্টেলেকচুয়াল যে অ্যারিনা, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, জেএনইউ বলুন, তাতে তাদের যে ইন্টেলেকচুয়াল অধিপত্য, এটা নেহেরুর আমল থেকে ইন্দিরা গান্ধীর আমল পর্যন্ত এবং তারপরেও পুরো তাদের হাতে কংগ্রেস তুলে দেয় সে সময়। এবং তারা বাংলার, এই ভারতবর্ষের আমার বলা উচিত, ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা থেকে শুরু করে অনেক কিছু করেছেন। সেই সমস্ত সময় থেকে করেছেন। অনেক কিছু পড়ানো হয়েছে আমাদেরকে যেগুলো মানে অদ্ভুত রকমের। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, বাংলার মানুষের ভালো লাগবে। দেখুন আমরা সবাই ইতিহাস পড়েছি, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, আপনি হয়তো বাংলা বা অন্য বাংলা মিডিয়ামে পড়েছেন, তা আমরা পড়লাম এবং সবাই পড়েছি, এখনো পড়ি, যে কলিঙ্গ যুদ্ধ করার পর সম্রাট অশোক তিনি দেখলেন যে এত রক্তক্ষয় হয়ে গেছে, তিনি এ থেকে অনুশোচনা থেকে যুদ্ধ বন্ধ করে দিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ঠিক আছে, এটা ঐতিহাসিকভাবে মিথ্যে। এখন ঐতিহাসিকরা, বিক্রম সম্পদের বই আছে, তথ্য প্রমাণ দিয়ে উনি প্রমাণ করে দিয়েছেন যে কলিঙ্গ যুদ্ধ হওয়ার 4 বছর আগে থেকে অলরেডি অশোক বৌদ্ধ ছিলেন। অর্থাৎ সম্রাট অশোক যখন কলিঙ্গের যুদ্ধ করছেন তখন অলরেডি তিনি বৌদ্ধ। কিন্তু এটা লেখা হয়েছে যেমন একটা ভাব যে হিন্দু ধর্মে হিংসা আছে, অন্য ধর্মে, কিন্তু বৌদ্ধ ধর্মতেও যে একেবারে অস্ত্র নেই তেমন নয়, কিন্তু সেটা মায়ানমার চলে গেলে দেখতে পাওয়া যায়। মায়ানমার গেলে দেখা যাচ্ছে আমরা কি করেছি, ওখানে ওনাদের সাধুরা কেলিয়ে রোহিঙ্গা বের করে দিয়েছে পুরো। একদম, তো এই অস্ত্রাগার রয়েছে, মানে রীতিমতো বৌদ্ধ আশ্রমগুলিতে অস্ত্রের না, আমাদের দেশে এরকম কনসেপ্ট তৈরি করা আছে। মাননীয় মোদীজি খুব একটা উদাহরণ তুলে বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যখন ভারতবর্ষের জিডিপির গ্রোথ খুব কম ছিল, 2%, 3%, এটাকে থিওরিটিক্যালি অর্থনীতিবিদরা
এর যে টার্মটা ইউজ করেন তখন থেকে এখনো চলছে, এখনো পড়ানো হয়, ইউপিএসসিতে আসে হিন্দু রেট অফ গ্রোথ। মোদিজি তুলেছিলেন এই বিষয়টি আমাদের আলোচনার জন্য, বক্তব্যে রেখেছিলেন উনি। মানে ভাব, যখন 2 থেকে 3% বাড়ছে তখন হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ। আর এখন আমরা বিশ্বের সব থেকে বৃহত্তম দ্রুতগতিতে বর্ধমান আমাদের হচ্ছে অর্থনীতি, পৃথিবীর যতগুলো বৃহত্তম অর্থনীতি আছে তার মধ্যে সব থেকে দ্রুত গতিতে বাড়ছে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। এখন কিন্তু তাকে কেউ আর হিন্দু গ্রোথ বলবে না। অতএব হিন্দু এই শব্দটার সাথে হীনমন্যতা, পরাজয় এই কনসেপ্টটাকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দাও। সেই দীর্ঘদিন ধরে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, বামপন্থীরা করে গেছে, এরকম বহু এরকম উদাহরণ আছে। এইটা একটা জাস্ট লাস্ট প্রশ্ন, একদম সময় শেষ। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়লে তাহলে কি এটুকু আমরা আশা করতে পারি, যারা পড়াশোনার ক্ষেত্রে বা দীর্ঘদিন ধরে এটা ফেস করেছেন, যে এখানকার একটা শিক্ষিত সমাজ বা ভালো ইউনিভার্সিটি বা এডুকেশন পুরোটাই হচ্ছে এখনো পর্যন্ত বাম মনস্কদের হাতে পুরো নিয়ন্ত্রণে রয়েছে, তাদের নিয়ন্ত্রণে? সত্যি কথা বলতে গেলে ব্রাত্য বসুও কিন্তু বামেদেরই প্রোডাক্ট, এবং ব্রাত্য বসু বাম, পুরো বাম। তাকে শিক্ষামন্ত্রী হিসেবে বসিয়েছেন, বসানো হয়েছে। এবং রিসেন্টলি তো পানিহাটিতে না সম্ভবত আমার মনে পড়ছে না, পাশের বিধানসভায় একজন সাংবাদিককে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে, যিনি আদ্যপান্ত বাম একদম। এবং তিনি আমেরিকান একজন ডিপ্লোম্যাটকে প্রশ্ন করেছিলেন, কোনো সাংবাদিক করেনি, একমাত্র উনি করেছিলেন দিল্লিতে, যে মণিপুরে হিংসা নিয়ে আপনারা কি হস্তক্ষেপ করতে চান? কি অবস্থা! মানে নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েও আমাকে নাম কামাতে হবে। তাহলে যারা বর্ডারে গরু পাচার করে, খড়দার ক্যান্ডিডেট সম্ভবত খড়দার ক্যান্ডিডেট সম্ভবত, হ্যাঁ, তিনি সম্ভবত একটি নিউজ চ্যানেল বা কোনো পত্রিকায় সাংবাদিকতা করতেন। আচ্ছা, আমি বলতো দেশের ক্ষতি করে যারা গরু পাচার করে আর যিনি এই প্রশ্নটা করেছেন তার মধ্যে কি পার্থক্য আছে? আমার তো মনে হয় না কোনো পার্থক্য আছে। আমি জানি না। এইটা তাহলে কি লাস্ট একটাই কথা, সরকার বদলালে আমাদের এই এডুকেশন সিস্টেম বদলাবে এবং শুধু এই ধরনের বদল নয়, বদলটা এমন বদল হবে, আমাদের যে শিক্ষা ব্যবস্থায় এখন আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে আর উপর সব থেকে বেশি জোর দিচ্ছি, স্কিলড বেসড এডুকেশন, সেগুলো হবে, সেটা খুব দরকার পশ্চিমবঙ্গে, অত্যন্ত দরকার। স্কিল না শিখলে পরে, স্কিল না জানলে পরে এখনকার দিনে অচল। যদি এখন ক্যাম্পেইন চলছে, একদম শেষে একটা জাস্ট হিসেব জানতে চাই আমি বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির কাছ থেকে, সুকান্ত মজুমদার, কি মনে হচ্ছে এবার কতটা সম্ভাবনা, কটা সিট হতে? মাননীয় অমিত শাহজি স্পষ্ট বলে গেছেন কত, যে 2/3 মেজরিটি নিয়ে বিজেপি এবার সরকারে আসছে। আমরা ফেয়ারওয়েল দেবো দিদিকে, মানে কি 100 পার হবে? 2/3 মেজরিটি হতে কত দরকার আপনি হিসেব করুন না। আমাদের সরকার গড়তেই তো 148 খানা দরকার, তার থেকে অনেক বেশি হবে। মানে মেজরিটি নিয়ে আসছে। এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখাবো, উনি যেটা বলেছিলেন না, যে ওনারা না থাকলে নাকি 1 সেকেন্ডের মধ্যে কে কি করে দেবে, 1 সেকেন্ডে নাকি 12টা 13টা সব বাজিয়ে দেবে। উনি দেখবেন 1 সেকেন্ডে না, একজন পর্যন্ত, একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে, সেটা কোনো পক্ষেরই নয়, কোনো পক্ষেরই কেউ করতে পারবে না, কোনো পক্ষেরই কেউ করতে পারবে না। আর কোনো ধর্মীয় মানে সংস্থা বলুন, ধর্মীয় উপাসনালয় বলুন, সেখান থেকে যদি দাঙ্গায় উস্কানি দেওয়া হয়, আমরা তাকে শাটডাউন করে দেবো, যে কোনো ধর্মীয় সংস্থা থেকে। আমরা এগুলো সহ্য করবো না। কেউ মাইক নিয়ে বলবে দাঙ্গা করো, অমুক খতরে মে হ্যাঁ, আর সব তরোয়াল নিয়ে বেরিয়ে পড়লো, ও মামদোবাজি চলবে না, এখানে সব বন্ধ হয়ে যাবে। গ্রেট। সময় একদম শেষ। আমার মনে হয় কি একদম শেষে অত্যন্ত একটা স্ট্রং, যাকে বলি আমরা, যে একদম শক্তিশালী মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। আইন শৃঙ্খলা যেখানে এত সহজে বলে দেওয়া হয় যে 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু হতে পারবে, সেখানে বঙ্গ বিজেপির অন্যতম এক মুখ, তিনি এই স্টুডিওতে বসে এটুকু বলে গেলেন, কথা দিয়ে গেলেন, সরকার পরিবর্তন হলে 1 সেকেন্ড কেন, কোনোদিনই 100 সেকেন্ড হোক বা 100 মাসও হোক, কোথাও কোনো রকমের কোনো গন্ডগোল, অশান্তি প্রশ্রয় দেবে না সেখানকার তখনকার সেই মুহূর্তের সরকার। মনে হয় এটা যথেষ্ট এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ সুকান্ত বাবু। নমস্কার, ভালো থাকবেন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।